তাহলে আজকে আমাদের হচ্ছে বায়োলজির ক্লাস 7। এখন তোমরা দেখবা যে ক্লাস 6 তো নেই। সো আজকে আমি ক্লাস 6টা রেকর্ড করে দিব। ঠিক আছে, আজকে যেহেতু ক্লাস 7 করছি, কারণ আগের দিন যতদূর পড়েছি ওটাই একটা পার্টিকুলার ক্লাস হয়ে যাবে। আর আজকে তার পর থেকে পড়বো, অর্থাৎ এটা 7 নম্বর ক্লাস হবে। ঠিক আছে, চলো তাহলে একবার বলো দেখি আমাদের কোর টপিকে কি ছিল। আমাদের কোর টপিকে আমরা কি পড়ছিলাম? কোর টপিকে আমরা পড়ছিলাম হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন। নিউট্রিশনের মধ্যে সাব টপিক আমাদের কি চলছে? সাব টপিক চলছে আমাদের হচ্ছে ভিটামিনস বা মাইক্রো মিনারেলসের মধ্যে, মাইক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে ভিটামিনস আমরা পড়ছিলাম। ওকে, কোন পর্যন্ত আগের দিন পড়ে আমাদের ক্লাস অফ হলো এটা একটু বলো তো দেখি। ওই ল্যাক অফ ভিটামিন ডি অবধি হয়েছিল। আচ্ছা, ল্যাক অফ ভিটামিন ডি। ঠিক আছে, চলো আজকে ওখান থেকেই শুরু করি। তাহলে খাতায় নোট করবে তোমরা যে ল্যাক অফ ভিটামিন ডি, ল্যাক অফ ভিটামিন ডি, ভিটামিন ডি এর যদি অভাব ঘটে শরীরে, তাহলে এটা আমরা দুই ধরনের রোগ দেখতে পাই। একটা বাচ্চাদের জন্য, একটা বয়স্কদের জন্য। দেখো যেভাবে আমি নোট লেখাচ্ছি এভাবেই তোমরা নোটগুলো করবে, কারণ কি এভাবেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তাহলে ভিটামিন ডি এর অভাব আমাদের শরীরে হলে যে এটা ডিজিজ, হয়ে গেছিল দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবু একবার আলোচনা করে দিই। যে আচ্ছা। ডিজিজটা হয় সেই ডিজিজটা দুই প্রকারের। একটা হচ্ছে ফর চিলড্রেন, ফর চিলড্রেন বাচ্চাদের জন্য, আর একটা হচ্ছে ফর অ্যাডাল্টস, ফর অ্যাডাল্টস। তাহলে বাচ্চাদের যে রোগটা হয় ভিটামিন ডি এর অভাবে, সেই রোগটাকে আমরা কি বলি? রিকেটস। সেই রোগটাকে বলি রিকেটস। আর বড়দের এই ভিটামিন ডি এর অভাবে যে রোগটা হয় সেটাকে বলা হয় অস্টোম্যালাসিয়া। কি বলা হয়? অস্টোম্যালাসিয়া। অস্টোম্যালাসিয়া। অস্টোম্যালাসিয়া হলে কি হয়? দুটোতেই, রিকেটই বলো আর অস্টোম্যালাসিয়াই বলো, এটাতে হাড়ের শক্তি কমজোর হয়ে যায়, হাড়ের যে আসল শক্তি সেটাই নষ্ট হয়ে যায়। এইখানে আর একটা রোগের কথা আমি বলবো, এই রোগটা পরীক্ষায় জিজ্ঞেস করেছে। সেই রোগটা লিখে রাখো, অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস নামের একটি ডিজিজ আছে। এখন কথা হলো অস্টিওপোরোসিস ডিজিজটা কি দাদা? দেখো আমি বলি, সেটা হচ্ছে, দেখবে যারা বিভিন্ন সময় জিম বা অন্যান্য কোথাও গিয়েছো, হ্যাঁ, বিশেষ করে অ্যাথলিটস যারা রয়েছে, তাদের দেখবা যে ট্রেনার হিসাবে বা যে কোনো জিম টিম থেকে এক ধরনের হরমোন ইউজ করতে বলা হয়, যাতে কিনা দ্রুত দ্রুত মাসেল গেইন হয়। হ্যাঁ, মানে দ্রুত দ্রুত বডি বিল্ডিং হয় এই কারণের জন্য। তো সেই সময় মনে রাখবা, পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের হরমোনের অভাব যদি হয়ে যায় কখনো, অথবা নারী দেহে এস্ট্রোজেন হরমোনের অভাব যদি কখনো হয়ে যায়, তাহলে সেই সময় কি করা হয়, এই ভিটামিন ডি এর ইনজেকশন বা এর হরমোনটাকে ইউজ করা যায় ডাইরেক্টলি। কিন্তু এখন যে ডিজিজটির কথা আমরা বলছি সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিসটা ভিটামিন ডি এর অভাবেই হয়ে থাকে। ভিটামিন ডি এর অভাবে কি হয় আমাদের শরীরে? ভিটামিন ডি এর অভাবে যেটা হয়, আমাদের পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোনের অভাব হয়, আর নারীদের দেহে এস্ট্রোজেন হরমোনের অভাব হয়। ঠিক আছে, যার কারণে এই রোগটা হয় অস্টিওপোরোসিস। এই রোগ হলে কি হয়? এই রোগ হলেও একই ব্যাপার, হাড়ের শক্তি কমে যায়, হাড়ের শক্তি কমে যায়। তাহলে এখন প্রশ্ন হলো যে অস্টিওপোরোসিস ডিজিজটা, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন থেকে এটা আমার তোলা, সেখানে প্রশ্নটা এমন ছিল যে অস্টিওপোরোসিস ডিজিজ ইজ কজড বাই অপশন এ ল্যাক অফ ভিটামিন ডি, অপশন বি ল্যাক অফ সেক্সুয়াল হরমোন প্লাস ভিটামিন ডি। এই যে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, তাহলে অস্টিওপোরোসিস কিন্তু শুধুমাত্র ভিটামিন ডি এর অভাবে হচ্ছে তা নয়। তাহলে এই অস্টিওপোরোসিস হতে গেলে কি করতে হবে? কি হতে হবে? ভিটামিন ডি তার ল্যাক থাকতে হবে, তার অভাব, এবং তার সাথে সেটা হতে পারে টেস্টোস্টেরন, সেটা হতে পারে টেস্টোস্টেরন, অথবা পুরুষের দেহে অথবা মহিলাদের দেহে এস্ট্রোজেন। এই কারণেই তোমরা দেখবা এই হরমোনগুলো যদি শরীরে ডিক্রিজ হয়, তাহলেই এই একযোগে অস্টিওপোরোসিস রোগটা হয়। অ্যাকচুয়ালি এই রোগকে আমরা বলি যে হাড় ক্ষয় রোগ।
তোমরা দেখবে যে মায়েদের শরীরে, যেহেতু পুরুষের শরীরে টেস্টোস্টেরন, যতদিন একটি পুরুষ বাঁচবে ততদিন তার শরীরে টেস্টোস্টেরন সিক্রেশন হবে, কিন্তু মাত্রাটা কমে যাবে ধীরে ধীরে বয়স বৃদ্ধির সাথে সাথে। কিন্তু এস্ট্রোজেন হরমোন নারী দেহে একটা সময়ে এসে, যখন মেনোপজ হয়, মেনোপজের পরে কিন্তু এস্ট্রোজেন হরমোনের সিক্রেশন বা প্রোডাকশন অফ হয়ে যায়। বুঝতে পারছো? তখনই কি হয়, ধীরে ধীরে মেয়েদের চামড়া, শরীরের চামড়া ঘুচিয়ে আসে, ফেস রিঙ্কেলস হয়, বিভিন্ন ধরনের শারীরিক যে বার্ধক্য সেটা লক্ষ্য করা যায়। এবার এই জন্য তোমরা দেখবে যে মায়েদেরকে আলাদা করে কিসের সাপ্লিমেন্ট দেওয়া হয়? ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট দেওয়া হয়, তাই না? ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট কিন্তু বাইরে থেকে দেওয়া হয়, ডাক্তারবাবুরা এটা দিয়ে থাকেন, যারা রেগুলার বেসিসে নিজেদের হেলথ চেক আপটা করে তাদের ক্ষেত্রে এটা হয়। তো এবং এটা সত্যি কথাও, যত ধীরে ধীরে বয়স বাড়বে, এস্ট্রোজেন হরমোনের সিক্রেশন যখন কমে যাবে বা এস্ট্রোজেন হরমোনের অভাব যখন শরীর ফিল করবে, তখন কিন্তু এই অস্টিওপোরোসিস ডিজিজ হবে। এই কারণে তোমরা দেখে থাকবে হাড়ক্ষয় রোগটি পুরুষের থেকে নারীর দেহে বেশি হয়। কেউ খেয়াল করেছে এটা? হাড়ক্ষয় রোগটি পুরুষের থেকে নারীর শরীরে বেশি। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হ্যাঁ, ঘাড়ে ব্যথা, এই জিনিসগুলো হয়ে থাকে। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট তোমরা শুনে রাখো। একটা টেস্টের কথা পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটাকে বলা হয় বিএমডি টেস্ট। কি বলা হয়? বিএমডি টেস্ট। বিএমডি টেস্ট জিজ্ঞেস করা হয়েছিল যে বিএমডি টেস্ট কিসের জন্য করা হয়, কি ডায়াগনোজ করতে করা হয়। তো মনে রাখবা, বিএমডি টেস্ট হচ্ছে এই অস্টিওপোরোসিস রোগটিকে ডায়াগনোসিস করার জন্যই বিএমডি টেস্ট করা হয়। তাই লিখে রাখো, বিএমডি টেস্টের ফুল ফর্ম যদি বলো তাহলে সেটা হচ্ছে বোন মিনারেল ডেন্সিটি। BMD test, bone mineral density tests, is done to diagnose osteoporosis. তাহলে অস্টিওপোরোসিস রোগটাকে ডায়াগনোস করার জন্য বিএমডি টেস্ট করা হয়। বিএমডি মানে হলো বোন মিনারেল ডেন্সিটি টেস্ট। ওকে, ক্লিয়ার হলো? চলো এবার তাহলে আমরা নেক্সট ভিটামিনের দিকে অগ্রসর হই। সো মুছে দিলাম এগুলো। হ্যাঁ দাদা। বেশ, এরপর যে ভিটামিনটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই, ভিটামিন ই, ভিটামিন ই পড়তে চলেছি আমরা। ভিটামিন ই এর কেমিক্যাল নেম সবার আগে জানবো আমরা। ভিটামিন ই এর কেমিক্যাল নেম হচ্ছে কি বলতো? টোকোফেরল। খুবই পরিচিত নাম, টোকোফেরল। এখন কথা হলো, কেন ভিটামিন ই টোকোফেরল তুমি পরিচিত বললে? কারণ আমার বোনেরা টোকোফেরলের সঙ্গে খুবই পরিচিত। কেন? সত্যি সত্যি এখানে যারা আছে সবাই পরিচিত কি? না দাদা। যাই হোক, যারা বেশি বেশি রূপচর্চা করে দেখবে তারা টোকোফেরলটা জানে। হ্যাঁ, টোকোফেরলটা হচ্ছে আমাদের স্কিনে গ্লো আনে। হ্যাঁ, আমাদের স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে। এই কারণে এই ভিটামিন ই কে বিউটি ভিটামিনও বলে, জানো তো? আচ্ছা, লিখে দিচ্ছি। হ্যাঁ, এর জন্য ইউজ করা হয় ভিটামিন ই ক্যাপসুল। হ্যাঁ, ভিটামিন ই ক্যাপসুল, ইয়েস। ভিটামিন ই, দেখবা যে যে কোনো ফেস প্যাক বা যা কিছু তৈরি করে, আমি তো ইউটিউবে মাঝে মাঝে দেখি, এই সেই বাটির মধ্যে, একটা বাউলের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে ভিটামিন ই টি দিয়ে একটা ব্যাপার স্যাপার, হ্যাঁ, মুখে মেখে থাকে। যাই হোক, ভালো। হ্যাঁ, নারী সাজবে আর কি। চলো, সোর্স সবার আগে দেখে নিই ভিটামিন ই এর সোর্সটা কি। ভিটামিন ই আমরা ভেজিটেবল অয়েল থেকে পাই। ভেজিটেবল অয়েল থেকে আমরা পাই। আমরা গম থেকে টোকোফেরল পাই, হুইট, গম থেকে। আমরা যে কোনো আনাজপাতি যেগুলো রয়েছে না, সিরিয়ালস থেকে আমরা পাই। হ্যাঁ, তারপর আমরা ফিশ অয়েল, মাছের তেল থেকেও পাই। আমরা নাটস, যে কোনো ধরনের নাটস, বাদাম থেকেও আমরা কিন্তু এগুলো পাই। এবং সব থেকে মজার বিষয়, ভিটামিন ই সব থেকে বেশি পাই আমরা গম থেকে, ম্যাক্সিমাম।
এই ম্যাক্সিমাম দেখো আমি প্রত্যেকটা ভিটামিনের কিন্তু ম্যাক্সিমামটা লিখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা খেয়াল করেছো? এই জন্য ম্যাক্সিমাম লেখানো হচ্ছে, কারণ ম্যাক্সিমামগুলো পরীক্ষায় জিজ্ঞেস করেছে। তাহলে ভিটামিন ই সব থেকে বেশি আমরা পাই হচ্ছে ভিট থেকে, গম থেকে পাই, ঠিক আছে? আচ্ছা, এর ফাংশনের কথা যদি বলি, তো সেটাই বললাম যে ইট হেল্পস ইন স্কিন গ্লোয়িং। এটা স্কিন গ্লো করতে, স্কিন গ্লোয়িংয়ে এটা হেল্প করে। হেন্স হেন্স this vitamin is called this vitamin is called এই জন্য এই ভিটামিনকে বলা হয় বিউটি ভিটামিন। বিউটি ভিটামিন বিউটি ভিটামিন বিউটি ভিটামিন বলে এটাকে। ওকে, গেল। স্যার, হ্যাঁ বলো। স্যার হুইটের পরে কি লিখেছেন ওইটা? সিরিয়ালস, CEREALS, ঠিক সিরিয়ালস আছে। মানে আনাজপাতি আর কি। ওকে, চলো, এটা হলো। আচ্ছা, ভিটামিন ই এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। যদি আমাদের শরীরে ভিটামিন ই কম হয়, অর্থাৎ ল্যাক অফ ভিটামিন ই, ভিটামিন ই আমাদের শরীরে যদি কমে যায়, এর ডিক্রিজ যদি হয়, তাহলে আমাদের শরীরে স্টেরিলিটি আসে। স্টেরিলিটি মানে কি? নপুংসতা বলতে পারো বা বন্ধ্যাত্ব বলতে পারো, ঠিক আছে না? এই জন্য এই ভিটামিন ই কে আমরা অ্যান্টি স্টেরিলিটি ভিটামিনও কিন্তু বলে থাকি। তাহলে আহ, 1 মিনিট দাঁড়াও, এটার অভাবে নয়, এইভাবে পয়েন্টটাকে লিখো না, তাহলে সমস্যা হয়ে যাবে। আমি যেভাবে লিখছি সেভাবে লিখো, এটার অভাবে নয়। এই ভিটামিন ই স্টেরিলিটি কমাতে সাহায্য করে। একই কথা আর কি, যদিও নপুংসকতা কমাতে সাহায্য করে, তো এর ডিক্রিজের ফলে। চলো, যেমন লেখো যে দিস ভিটামিন দিস ভিটামিন ই ডিক্রিজেস, একই কথা, ডিক্রিজেস স্টেরিলিটি 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 বা ইম্পোটেন্সি বা ইম্পোটেন্সি, নপুংসতা বা বন্ধ্যাত্ব, নপুংসতা বা বন্ধ্যাত্ব বন্ধ্যাত্ব কম করতে সাহায্য করে, হ্যাঁ, এই ভিটামিন ই। এই জন্য হেন্স this vitamin is called anti sterility ভিটামিনও কিন্তু এটাকে বলা হয়, অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন এটাকে বলা হয়ে থাকে। ওকে, চলো, এরপর আমরা দেখব হচ্ছে নেক্সট ভিটামিন, দ্যাট ইজ ভিটামিন কে। সো মে আই রাবিট, মুছে দেবো? হ্যাঁ দাদা। স্যার, স্যার একবার হ্যাঁ ওই উপরের বলো। লাইনটা বলুন নাম। দিস ভিটামিন ই, তারপরে কি লিখেছেন ওটা? ডিক্রিজেস হুম। DECREASES, এটা ই, হ্যাঁ। হুম। আচ্ছা আচ্ছা। দিস ভিটামিন ই ডিক্রিজেস স্টেরিলিটি অর ইম্পোটেন্সি। কারোর মধ্যে যদি স্টেরিলিটি থাকে, অর্থাৎ যদি আমি যেটা বলছিলাম সেটাই, ভিটামিন ই যদি কারো শরীরে কম থাকে, তাহলে তার মধ্যে ইম্পোটেন্সি লক্ষ্য করা যাবে বা স্টেরিলিটি, বন্ধ্যাত্ব, সন্তানাদি হবে না বা পৌরুষত্বহীনতা হবে, এরকম ব্যাপার স্যাপার আছে আর কি। ঠিক আছে। চলো, নেক্সট ভিটামিন হচ্ছে ভিটামিন কে। নেক্সট ভিটামিন ইজ ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম জানবো আমরা। এর কেমিক্যাল নেম হচ্ছে ফাইলোকুইনন। কি নাম? ফাইলোকুইনন। ফাইলোকুইনন, PHYLLOQUINON, ফাইলোকুইনন। এই ভিটামিন কে এর সোর্সটা দেখো এবার। ভিটামিন কে এর সোর্স যদি বলো, সেটা হচ্ছে ক্যাবেজ, তারপরে কফি, তারপরে বিনস, তারপরে মাটন, তারপর তুলসী পাতা, হুম তুলসী লিফ, তুলসী লিফ তুলসী পাতাতে থাকে। সো ভিটামিন কে আমরা কোত্থেকে পেলাম? ক্যাবেজ থেকে, কফি থেকে, বিনস থেকে, মাটনস থেকে,
তুলসী পাতা থেকে, হ্যাঁ, এই সমস্ত জায়গা থেকে পেলাম। কিন্তু ক্যাবেজের মধ্যে ম্যাক্সিমাম ভিটামিন কে থাকে। ম্যাক্সিমাম ভিটামিন কে আমরা পাবো হচ্ছে ক্যাবেজ থেকে, বাঁধাকপি থেকে। ওকে, ভিটামিন কে কি করে জানো? ভিটামিন কে এর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি ব্লাড ক্লটিং এ সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। লিখে রাখো, ইট হেল্পস ইন ব্লাড ক্লটিং। ইট হেল্পস ইন ব্লাড ক্লটিং। এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। হ্যাঁ, দেখো একটু বলে দিই, মনে এখন যেমন কি হয় যখন মায়েদের সিজারিয়ান বেবি তো এখন বেশি। তো সিজারিয়ান বেবি মানে কি, যে বাচ্চাটির যখন জন্মানোর কথা তার আগেই ডাক্তারবাবুরা যে কোনো রিস্ক থেকে হোক বা ব্যবসায়িক কারণেই হোক সেটাকে সিজার করা হচ্ছে, তাকে মানে আনটাইমলি বর্ন আর কি, যেটাকে আমরা বলি, তাই না? এটা হচ্ছে প্রায়শ হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে এই জিনিসটা। এইগুলো হবার পর, অর্থাৎ যে বেবিটাকে সিজার করে করা হলো সেই বেবির কিন্তু এই ভিটামিন কে ইঞ্জেকশন দিতে হয়। কারণ তার তো এখনো শরীর থেকে বাইরে বেরোনো টাইম, মায়ের শরীর থেকে তো বাইরে বেরোনো টাইম হয়নি, আগেই তাকে বের করে নেওয়া হয়েছে, যার কারণে তাদের শরীরে রক্ত, হ্যাঁ, বেরোতে থাকে নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, যার কারণে তাদের শরীরের এই যাতে ব্লিডিংটা না হয় ভিটামিন কে ইঞ্জেকশনটা দেওয়া হয়। আচ্ছা, শুনে রাখো, ভিটামিন কে এর অভাবে একটি রাজরোগ হয়। এটা তো একটা এক্সাম্পল আমি বললাম। রাজরোগ বলতে যে রোগটা সবার প্রথম খেয়াল করা গেছিল ব্রিটেনের রানীর শরীরে, এই জন্য ভিটামিন কে এর অভাবে রয়্যাল ডিজিজ হয়। তাহলে দেখো একবার, এই ভিটামিন কে হেল্প করে কিসে? ব্লাড ক্লটিংয়ে, রক্ত জমাট বাঁধতে। তাই কারো শরীরে যদি ল্যাক অফ ভিটামিন কে হয়, ল্যাক অফ ভিটামিন কে যদি কারো শরীরে কম হয় তাহলে কি হবে? তাহলে তার একটা রোগ হবে, যে রোগটাকে বলা হয় হ্যামোফিলিয়া। হ্যামোফিলিয়া বলে। ওকে, হ্যামোফিলিয়া। হেমোফিলিয়া রোগটা হয়। হেমোফিলিয়া রোগটা কি? হেমোফিলিয়া রোগটার মানে হচ্ছে রক্তক্ষরণ রোগ। রক্তক্ষরণ রোগ, অর্থাৎ ব্লাড হ্যামারেজ হয়, রক্তক্ষরিত হয়, অর্থাৎ শরীরে ব্লাডের ক্লটিং হয় না। এই হামোফিলিয়া ডিজিজ সম্পর্কে সবার আগে জানো যে দিস ডিজিজ ইজ কল্ড, দিস ডিজিজ পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু এটা, দিস ডিজিজ ইজ কল্ড, এই রোগটিকে বলা হয় রয়্যাল ডিজিজ। কারণ সবার প্রথম এই রোগটি ব্রিটেনের রানীর শরীরে দেখতে পাওয়া গেছিল বলেই এমনটা নাম হয়েছে, রয়্যাল ডিজিজ। রয়্যাল ডিজিজ এটাকে বলা হয়। 2 নম্বর পয়েন্টে লেখো যে এই হ্যামোফিলিয়া এটি সকলের হয় না, কিন্তু এটা একটা জেনেটিক ডিজিজ। এটা একটা জেনেটিক ডিজিজ। তারপরে কি? তারপরে হচ্ছে যে কি হয় এই রোগ হলে? এই রোগ হলে যেটা হয় সেটা হচ্ছে ব্লাড ক্লটিং হয় না। ব্লাড ক্লটিং হয় না শরীরের মধ্যে, রক্ত জমাট বাঁধে না, তাই রক্তক্ষরণ হতে হতে মানুষ মারা যায়। ওকে, তাহলে ভিটামিন কে এর অভাবে কি রোগ পেলাম? হেমোফিলিয়া। হেমোফিলিয়াকে রাজরোগও বলা হয়, বাংলাতে বলে রাজরোগ, রাজরোগ বা রয়্যাল ডিজিজ। ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু এই প্রশ্নটা কয়েকটা শিফটে এসেছিল। ওকে, চলো এরপর যে ভিটামিনটা পড়বো, সেই ভিটামিনটাও কিন্তু একটা রক্তের সাথে ব্যাপার। আমি চলো ব্লাড ক্লটিং এর প্রসেসটা তোমরা জানো, খুব মজার একটা প্রসেস, আমি জানিয়ে দিচ্ছি একটু পরে। নেক্সট পি ভিটামিনটা পড়ি, পি ভিটামিন পড়ার পরে কিভাবে ব্লাড ক্লটিং হয় এটা জানতে পারবে। ঠিক আছে, চলো এটা মুছে দেবো তাহলে। মুছে দিলাম তাহলে। হ্যাঁ দাদা। ওকে, চলো এরপর হেডিং লাগাও ভিটামিন পি। ভিটামিন পি। ভিটামিন পি এর রাসায়নিক নামটা আগে লেখো, কেমিক্যাল নেম।
এর কেমিক্যাল নেমটা হলো হেসপিরাইডিন। 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 আগে সোর্স লেখো, তারপর বাকি কথা বলি। তো এর সোর্সের মধ্যে যে সবুজ শাকসবজি আমরা খাই, গ্রিন ভেজিটেবল, গ্রিন ভেজিটেবলের মধ্যে পাই আমরা যে কোনো ধরনের টক ফল, সিট্রাস ফ্রুটসের মধ্যে আমরা পাই। তারপর মোটামুটি এগুলোই আর কি, এই দুটো দেওয়া আছে, গ্রিন ভেজিটেবল আর সিট্রাস ফ্রুটস, এই দুটোর মধ্যেই আমরা ভিটামিন পি পাই, হেসপিরাইডিন পাই। দেখো, এই হেসপিরাইডিনের কাজটা কি? এই হেসপিরাইডিনের খুব ভালো কাজ, গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে ভিটামিন পি, সেটা হচ্ছে আমাদের শরীরে যে ব্লাড ফ্লো হয়, তাই না? আমাদের শরীরে প্রতিনিয়ত রক্তের স্রোত বইছে সারা শরীর জুড়ে। এই রক্তের স্রোত আমাদের শরীরে সবসময় জুড়ে বইছে বলেই আমাদের শরীরটা গরম থাকে। মরা মানুষের শরীরে যেহেতু রক্তের স্রোতটা বন্ধ হয়ে যায়, তাই শরীরটা ঠান্ডা হয়ে যায়। যদি আমাদের কোনো অঙ্গে রক্ত চলাচল বন্ধ করে দিই আমরা, তাহলে সেই শরীরটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে এই ভিটামিন পি এর এই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের যে শরীরের যে ছোট্ট অংশ রয়েছে, ক্যাপিলারিজ, হ্যাঁ, মানে পাতলা পাতলা ব্লাড ভেসেলস যেগুলো রয়েছে, সেই পাতলা পাতলা ব্লাড ভেসেলসের মধ্যে রক্তের ফ্লোটা যাতে কন্টিনিউ থাকে, ঠিকঠাকভাবে যাতে সেখানে ব্লাডটা ফ্লো করতে পারে, এই কাজটা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ভিটামিন পি কে। তাহলে লিখে রাখো, ইট হেল্পস ইন ইট হেল্পস ইন control of blood flow in capillaries, CAPPI LLA। CFPI। এক মিনিট দাঁড়াও, CAPPILLARIES, ক্যাপিলারিজ। ওকে, তাহলে এটা ক্যাপিলারিজের মধ্যে যাতে ব্লাড ফ্লো ঠিকঠাক থাকে, সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব দেওয়া হয়েছে ভিটামিন পি কে। এইখানে আহ, আমরা যেহেতু সংবহনতন্ত্র আলাদা করে পড়বো, তবু একটা কথা বলে রাখি, যেমন রক্ত বয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। রক্তের পরিবহনের জন্য কজনকে দায়িত্ব দেওয়া হয়েছে? দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। একজনের নাম রাখা হয়েছে আর্টারিজ, আরেকজনের নাম রাখা হয়েছে ভেন্স। ভেন্সের বাংলা হচ্ছে শিরা, আর আর্টারিজের বাংলা হচ্ছে ধমনী। হ্যাঁ, আর্টারিজ আমাদের শরীরে পিওর ব্লাড ক্যারি করে, পিওর ব্লাড। আর ভেন্স আমাদের শরীরে ইমপিওর ব্লাড ক্যারি করে। ঠিক আছে? আর্টারিজ যেটা করে সেটা হচ্ছে পিওর ব্লাড, যেহেতু হার্ট থেকে, আপাতত লাংস থেকে কেন নয়, হ্যাঁ, এই সমস্ত বলার দরকার নেই, আপাতত এটুকুন মনে রাখো, হার্ট টু অর্গান, হার্ট টু অর্গান। তাহলে আর্টারিজের কাজ হার্ট থেকে অর্গানে ব্লাডকে নিয়ে যাওয়া, আর ভেন্সের কাজ হচ্ছে অর্গান থেকে, শরীরে আমাদের যে অর্গানসগুলো রয়েছে সেই অর্গানস থেকে হার্টে আবার ব্লাডকে ফিরিয়ে নিয়ে আসাই হচ্ছে এর কাজ। ওকে, তাহলে হার্ট থেকে অর্গানসে আর্টারিজ, অর্গানস থেকে হার্টে ভেন্স, এইটুকুন আপাতত মনে রাখো। ঠিক আছে? আর অর্গানগুলোর মধ্যেই এই এই ক্যাপিলারিজ রয়েছে, যে বলা ক্যাপিলারিজ, ছোট্ট ছোট্ট ব্লাড বা পাতলা পাতলা ব্লাড ভেসেলস গুলো। এবার একটা কথা শুনে রাখো, যদি ভিটামিন পি ল্যাক হয়, হ্যাঁ, ল্যাক অফ ভিটামিন পি, ল্যাক অফ ভিটামিন পি, ভিটামিন পি এর যদি ঘাটতি হয়, তাহলে কি হবে? ভিটামিন পি আমাদের শরীরে ঘাটতি হলে যে ইন্টারনাল ব্লিডিং বা হ্যামারেজ হবে আমাদের শরীরের ভেতরে। কেন? ক্যাপিলারিজের রক্ত ধারণের ক্ষমতা, ধরে নিচ্ছে হাইপোথেটিক্যাল এক্সাম্পল 1 ইউনিট, সেখানে রক্ত 10 ইউনিট ঢুকে বসে আছে, তার মানে সেগুলো ফেটে যাবে, ভেতরে ভেতরে কি হবে? ব্লিডিং শুরু হবে। এই জন্য ভিটামিন পি এর অভাব ঘটলে আমাদের শরীরে ইন্টারনাল ইন্টারনাল ব্লিডিং হবে, ইন্টারনাল ব্লিডিং হবে।
আর এটাকে আমরা কি বলি, এই ইন্টারনাল ব্লিডিং হওয়ার রোগটাকে আমরা বলি হচ্ছে হ্যামারেজ। কি বলি? ব্লাড হ্যামারেজ। ব্লাড হ্যামারেজ। এই ব্লাড হ্যামারেজটা কি হবে? বেড়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, আমরা একটু আগেই দেখলাম যে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আবার তার পরের ভিটামিন দেখছি ভিটামিন পি, তার অভাব ঘটলে কি হবে? তার অভাব ঘটলে যেটা হবে সেটা হচ্ছে রক্ত হ্যামারেজ হবে, ইন্টারনাল ব্লিডিং হবে। আচ্ছা, তো এই রক্ত জমাট বাঁধার এই প্রসেসটা আমরা একটুখানি শিখে নিই এখন। মজা লাগবে, আশা করছি মজা লাগবে। চলো, তাহলে এটুকুন আমি মুছে দিলাম। ঠিক আছে দাদা। ঠিক আছে, চলো। দেখো, আগে আমরা ব্লাড সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, কারণ কাজে লাগবে এই আলোচনার মধ্যে। আমরা যখন ব্লাডকে বলছি যে এই ব্লাড তুমি কি গো, ব্লাড বলছে যে আমি হলাম 3টে সেলের একটা মিশ্রণ, অর্থাৎ যোগ কলা। ঠিক আছে না? রক্ত কি ধরনের কলা? রক্ত এক ধরনের কানেকটিভ টিস্যু, ইংরেজিতে বলে, বাংলাতে কি বলে? যোগ কলা বলে, তাই না? তাহলে ব্লাডের মধ্যে 3 প্রকারের সেল থাকে। একটাকে আমরা বলি হচ্ছে রেড ব্লাড কর্পাসলস, আরেকটাকে আমরা বলি হোয়াইট ব্লাড কর্পাসলস, আরেকটাকে আমরা বলি হচ্ছে প্লেটলেটস। কি বলি? প্লেটলেটস বলি। প্লেটলেটস মানে বাংলায় বলে অনুচক্রিকা। তাহলে এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এটা শ্বেত রক্তকণিকা, এটা অনুচক্রিকা বাংলাতে। আমি আগের দিন বলেছিলাম না, নাম বলে দিয়েছিলাম না আরবিসির। আরবিসি কে আর একটা নাম বলা হচ্ছে যে এরিথ্রোসাইট। কি বলা হয়? এরিথ্রোসাইটস বলা হয় এগুলোকে। ডব্লিউবিসির আর একটা নাম কি বলেছিলাম বলো তো? ডব্লিউবিসির আর একটা নাম ছিল লিউকোসাইটস। লিউকোসাইট। হ্যাঁ, লিউকোসাইটস, ইয়েস। আর অনুচক্রিকার আর একটা নাম কি বলেছিলাম বলো? থম্ব থ্রম্বোসাইটস, ইয়েস। থ্রম্বোসাইটস, 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 এই 3টে নাম জানলাম। আচ্ছা, এরপর আমরা গল্পে মূল প্রবেশ করি। মুছে দিলাম এটা তাহলে, হ্যাঁ? চলো মুছে দিই। হ্যাঁ দাদা। বেশ, চলো খাতার মধ্যে হেডিং লাগাও যে দ্য প্রসেস অফ ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং এর প্রসেসটা আমরা এখন জানবো, যে রক্ত কিভাবে জমাট বাঁধে। দেখো, যখনই শরীরে কোথাও ক্ষত হবে তখনই তো রক্ত ঝরবে, আর সেই রক্তটা একটা সময় বন্ধ হয়ে যায়। কত সময় পরে বন্ধ হয় ইত্যাদি ইত্যাদি আমরা এখন আলোচনাতে যাচ্ছি সেগুলোতে। কিন্তু এই যে রক্ত জমাট বাঁধানোর কাজটা কে করবে? সবার আগে এই ঘটনার খবর কোথায় গিয়ে পৌঁছবে? একটু বলো দেখি, একটু পূর্ব ধারণা নিয়ে। কোথায় গিয়ে পৌঁছবে? বলতে পারো? হ্যাঁ, ডিএম অফিসে পৌঁছাবে। ডিএম অফিস বলতে লিভার। লিভার। লিভার, একদমই তাই। শরীরে তোমার কেটে গেছে, আর সেই কাটার খবর ডিএম অফিসে যাবে না, এটা হতে পারে? ডিএম অফিস তো এই জন্যই বলেছিলাম না লিভারকে। তো এই জন্য লিভারের সম্পর্কে একটু নোট নিই আমরা। মনে রাখবা যে এটা পরে লিখে রাখো, নোট করবে কিন্তু সব, কোনো কিছু মানে আমি স্ক্রিনে যা লিখবো মনে করবা গুরু বাক্য লিখতে হবে। লিভারে উপস্থিত থাকে, লিভারে উপস্থিত 5 প্রকার প্রোটিন। আমি আগে বলেছিলাম এক সময়, লিভারে 5 প্রকারের প্রোটিন থাকে। হুম, সেই 5 প্রকারের প্রোটিন কি কি? 1 নম্বর লেখো, প্রোথ্রম্বিন। নাম হচ্ছে প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন 1 নম্বর প্রোটিনের নাম। 2 নম্বর হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন। 3 নম্বরটার নাম হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন। 4 নম্বরটার নাম হচ্ছে, 4 নম্বরটা আমি এক সময় তোমাদের বলেছিলাম, মনে করো, দেখো তো মনে পড়ে কিনা। গ্লোবিউলিন, মনে পড়ে? বলেছিলাম যে গ্লোবিউলিন থাকে লিভারের মধ্যে। আর এই হ্যাঁ গ্লোবিউলিন দাদা। প্রোটিনটা আমরা কোত্থেকে পাই বলো দেখি বেশি, সব থেকে বেশি? ডিমের মধ্যে, মনে পড়ছে? এগ, ডিম। ডিমে গ্লোবিউলিন প্রোটিনটা বেশি থাকে। আচ্ছা,
আর 5 নম্বর যেটা সেটা হচ্ছে হেপারিন। হেপারিন, এই হেপারিনের গুরুত্বপূর্ণ কাজ আছে। ওকে, এই 5 প্রকারের প্রোটিন কোথায় থাকে? লিভারে থাকে। এইবার গল্পটাতে মনোযোগ দাও। ধরো এইটা আমাদের বডি, ঠিক আছে? এই বডির কোথাও একটা ইনজুরি হলো, কোথাও একটা ইনজুরি হলো। যখনই আমাদের শরীরে কোথাও ইনজুরি হবে, সেই ইনজুরি হওয়ার সাথে সাথে আমাদের রক্তের মধ্যে একটা সেল আছে যাকে বলা হয় প্লেটলেটস। কি নাম? প্লেটলেটস। যখনই আমাদের শরীরে কোথাও ইনজুরি হবে, তখনই সবার প্রথমে প্লেটলেটস নামক যে সেল রয়েছে, যেটাকে অণুচক্রিকা বলছি, সেই অণুচক্রিকা নষ্ট হতে শুরু করবে। কি শুরু করবে? নষ্ট হতে শুরু করবে। ইংরেজিতে লিখবা ডিস্ট্রয় হবে, শুরু করবে। তাহলে যখনই আমাদের শরীরে কোথাও একটা ইনজুরি হলো, কাট লাগলো, তখন সেইখানে প্লেটলেটস নষ্ট হতে শুরু করবে। আর যখনই প্লেটলেট নষ্ট হয়, তখন আমাদের শরীরের মধ্যে ওই প্লেটলেটসের মানে নষ্ট হওয়া অংশ থেকে এক ধরনের কম্পাউন্ড আমাদের শরীরে তৈরি হয়, সেটাকে বলা হয় থ্রম্বোপ্লাস্ট। কি বলে? থ্রম্বোপ্লাস্ট বলে। বুঝতে পারছো? এইবার যখনই শরীরের মধ্যে থ্রম্বোপ্লাস্ট দেখা গেল, এই খবর চলে গেল কোথায়? ডিএম অফিসে। কোথায় চলে গেল খবর? ডিএম অফিসে। তখন ডিএম অফিসে কাজ শুরু হয়ে গেল যে ভাই, যেখানে ক্ষত হয়েছে ওই ক্ষত যদি না সারাতে পারো তাহলে শরীরের সব রক্ত ওখান দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই সূচনা সবার প্রথমে কে দেয়? থ্রম্বোপ্লাস্ট, নামটা মনে রেখো। তাহলে আরেকবার গল্পটাকে একটু ঝালিয়ে আনি। আমাদের বডিতে যখনই কোথাও কোনো ইনজুরি হয়, সেই ইনজুরি হওয়ার পরে সবার প্রথম যে নষ্ট হতে শুরু করে সে হচ্ছে রক্তের প্লেটলেটস। আর প্লেটলেটসটা কেন নষ্ট হয়? কারণ প্লেটলেট জানে আমাকে নষ্ট করেই থ্রম্বোপ্লাস্ট তৈরি করতে হবে। কারণ থ্রম্বোপ্লাস্ট যদি না তৈরি হয় তাহলে লিভারের কাছে খবর পৌঁছবে না। মানে মনে করে যে পাড়ার রাম রহিমকে একটা চড় মেরে দিয়েছে, এটা কোনো নিউজ নয়। রাম রহিমের হাত কেটে দিয়েছে, এটা নিউজ। ওকে না? বুঝতে পারছো? মানে প্রভাব বাড়াতে হবে তো। এটাই জন্য প্লেটলেট নিজে নষ্ট হতে শুরু করে কোথাও কাট ঠাট লাগলে। তখন শরীরের মধ্যে কিসের তৈরি হয়, কি উৎপন্ন হয়? থ্রম্বোপ্লাস্ট। আর যখনই শরীরে থ্রম্বোপ্লাস্ট উপস্থিতি হলো, তখন খবর চলে গেল লিভারে, ডিএম অফিসে। ডিএম অফিস তখন এবার কাজ করতে শুরু হয়ে গেল। প্রসেস স্টার্ট এখান থেকে প্রসেসগুলো খেয়াল করো। 1 নম্বর প্রসেস, লিভার বলল এই শোন, ওই জায়গাটা ক্ষতটাকে বন্ধ করার জন্য সবার আগে আমাকে তৈরি করতে হবে প্রথ্রম্বিন। কি তৈরি করতে হবে? প্রথ্রম্বিন। অর্থাৎ লিভার লিভার কি তৈরি করবে একবার বলো তো? প্রথ্রম্বিন। প্রথ্রম্বিন তৈরি করবে, ঠিক আছে? এই প্রথ্রম্বিন লিভার তৈরি করতে গেলে লিভার বলছে এই ভিটামিন কে কে একটু ডাক দে। কাকে ডাক দিবে? ভিটামিন কে। তাহলে ভিটামিন কে চলে আসলো। তাহলে ভিটামিন কে এর প্রেজেন্সে, ভিটামিন কে এর উপস্থিতিতে লিভার কিসের উৎপাদন করলো? ভিটামিন কে এর উপস্থিতিতে লিভার প্রথ্রম্বিন তৈরি করে ফেললো। এবার 2 নম্বর কাজ হচ্ছে এই প্রথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করতে হবে। যে প্রথ্রম্বিনটা তৈরি হলো, সেই প্রথ্রম্বিনটাকে কিসে কনভার্ট করতে হবে? থ্রম্বিনে কনভার্ট করতে হবে। থ্রম্বিন কে করবে? ডিএম অফিসই করবে, লিভার করবে। এই কাজটা লিভার করবে কার উপস্থিতিতে? থ্রম্বোপ্লাস্ট। এই যে যেটা তৈরি হয়েছিল না, এটা থ্রম্বোপ্লাস্ট এর উপস্থিতিতে। থ্রম্বোপ্লাস্টের উপস্থিতিতে এদেরকে ডেকে নিয়ে গিয়ে ওই কাজটা করবে। বুঝতে পারছো কি হচ্ছে প্রসেসটা? তাহলে সবার প্রথমে যখন থ্রম্বোপ্লাস্ট শরীরে দেখা গেল, তখন লিভার ভিটামিন কে কে ডাক দিয়ে নিয়ে এসে প্রথ্রম্বিন তৈরি করলো। সেই প্রথ্রম্বিনকে এবার থ্রম্বিনে কনভার্ট করতে হবে। কে করবে? লিভার করবে। কার উপস্থিতিতে? ওই থ্রম্বোপ্লাস্টকে নিয়ে। এইবার এই থ্রম্বোপ্লাস্টকে নিয়ে থ্রম্বিন তৈরি হলো। এইবার শোনো মজার ঘটনা। এই থ্রম্বিনকে তৈরি করে লিভার একটা সাইডে রেখে দিল একটা পাত্রে। 3 নম্বর কাজটা কি করছে খেয়াল করো। লিভার বলছে কি আমার মধ্যে তো ফাইব্রিনোজেন আছে। হ্যাঁ বলছে, সবাই বলছে হ্যাঁ আছে। বলছে তাহলে এক কাজ কর, ফাইব্রিনোজেনকে ডাক দাও।
ফাইব্রিনোজেনকে ডাকা হলো। ফাইব্রিনোজেন কোথায় ছিল? আনসার মি। ফাইব্রিনোজেন কোথায় ছিল? লিভারে। লিভারে ছিল, 2 নম্বর প্রোটিন, দেখতেই পাচ্ছ। তাহলে ফাইব্রিনোজেনকে ডাকা হলো, ফাইব্রিনোজেন থেকে কি তৈরি করা হবে বলো তো? ফাইব্রিন তৈরি করা হবে। ফাইব্রিন, পরীক্ষায় কি কোয়েশ্চেন জিজ্ঞেস করবে আমি সেটাও বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরে শোনো। তাহলে ফাইব্রিনোজেনকে ডাকা হলো কি কনভার্ট করার জন্য? ফাইব্রিন বানানোর জন্য। ফাইব্রিন কে বানাবে? লিভার বানাবে। প্রসঙ্গ এখানে কাদের উপস্থিতিতে, এটা ইম্পর্ট্যান্ট। এই যে যে থ্রম্বিন আগে বানিয়ে রেখেছিল, এই থ্রম্বিন আর প্লাস এর সাথে আরেকজনকে নেবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম। থ্রম্বিন আর ক্যালসিয়াম, এই থ্রম্বিন আর ক্যালসিয়ামকে নিয়ে ফাইব্রিনোজেনকে লিভার ফাইব্রিনে কনভার্ট করবে। আর এই ফাইব্রিন একটু শক্ত প্রকৃতির হয়, ফাইব্রিনটা একটু শক্ত প্রকৃতির উপাদান হয়। সে কি করবে? মনে করো যে এই জায়গাটাতে ইনজুরি ছিল, এই জায়গাটাতে ইনজুরি ছিল, এই ইনজুরির উপরে এই ফাইব্রিন কি করবে? এরকম জাল জাল তৈরি করে দিবে, যাতে কি হবে? ব্লাড আর এইখান দিয়ে বেরোতে পারবে না। বুঝতে পারলে কি বলেছি? কাহিনীটা বোঝা গেল? তাহলে এখানে কি হলো? এই ফাইব্রিন, এই ফাইব্রিন ক্ষতস্থানের ওপর, ক্ষতস্থানের উপর এক প্রকার, এক প্রকার জালিকা তৈরি করে রক্ত তঞ্চনে সাহায্য করে, অর্থাৎ ব্লাড ক্লটিং এ সাহায্য করে, লিখে নাও, বা রক্তপাত বন্ধ করে। ওকে, তাহলে রক্তপাতের পুরো প্রসেসটা কি বোঝা গেল? কার থেকে কি হলো না হলো? আশা করছি গল্পটা ক্লিয়ার হয়েছে তোমাদের। হ্যাঁ দাদা। আচ্ছা, এবার এই যে যে পুরো প্রসেস, এই যে 3টে প্রসেস হলো, থ্রম্বোপ্লাস্টের তৈরি হলো, লিভার প্রথম্বিন কে, ভিটামিন কে কে ডেকে প্রথম্বিন বানালো, প্রথম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করলো, তারপর ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করলো, কাদের উপস্থিতিতে? থ্রম্বিন আর ক্যালসিয়ামের উপস্থিতিতে। এই পুরো প্রসেস চলতে কত টাইম লাগে? পরীক্ষায় এটাও জিজ্ঞেস করা হয়েছে, মনে রাখবা। ব্লাড ক্লটিং এর প্রসেস ডিউরেশন, এই প্রসেসের ডিউরেশনটা হচ্ছে 6 to 8 মিনিটস। কত? 6 to 8 মিনিটস। এই জন্য দেখবা কোনো ক্ষতস্থান যদি তুমি 6 থেকে 8 মিনিট চেপে ধরে রাখো, তাহলে দেখবো ওখান থেকে আর রক্ত বেরোচ্ছে না। কেন? কারণ এখানে অলরেডি এই 6-8 মিনিটের মধ্যে এই প্রসেসটা হয়ে গেছে। এরপর যদি কারো কখনো হাত ফাত ইত্যাদি ইত্যাদি কেটে যায়, যদি কোনো ভেন না কেটে থাকে, কোনো শিরা টিরা যদি না কেটে থাকে, তাহলে যদি অন্য কোনো ট্যাপিলারিসগুলো যদি কাটে, সেইখানে যদি ক্ষত হয়, তাহলে তোমরা এই প্রোটা করবা, 6 থেকে 8 মিনিট চেপে ধরে রাখবা, রক্ত বেরোতে দিবে না। তখন দেখবে একা একাই রক্ত বন্ধ হয়ে গেছে। কেউ এরকম করেছো ট্রাই কখনো, যে কিছুক্ষণ চেপে ধরে রাখলেই রক্তটা বন্ধ হয়ে গেছে? বা সব থেকে বড় কথা, ইনজেকশন দেয় না হসপিটালে গেলে? ইনজেকশন দেওয়ার পরে তুলো দিয়ে চেপে রাখতে বলে না? 6 থেকে 8 মিনিট চেপে রাখলে দেখো ওখান দিয়ে আর রক্ত বেরোবে না। তাহলে ব্লাড ক্লটিং এর প্রসেসটা তোমাদের মজা লাগলো কিনা একবার বলো দেখি। হ্যাঁ দাদা। একদম। ভেরি গুড। তাহলে এই যে রক্ততঞ্চনে কার কার সহযোগিতা আমরা নিয়েছি? লিভারে উপস্থিত প্রথ্রম্বিন প্রোটিনের, ফাইব্রিনোজিন প্রোটিনের সহযোগিতা নিয়েছি। এইবার মনে করো যে শরীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে কোনো একটা কারণে। কোন কারণ হতে পারে বলো দেখি? কোন কারণ হতে পারে? সাপের কামড়, বা শরীরে যদি বিষক্রিয়া হয়, তাহলে শরীরে রক্ত জমাট বেঁধে যায়। আর সেই সময় ডাক্তারবাবুরা একটা হ্যাপারিন দেয়, হ্যাপারিন। এই যে দেখেছো, লিভারের মধ্যে রক্ত জমাট বাঁধানোর জন্য উপাদান রয়েছে, আবার রক্ত জমাট খোলার জন্য উপাদান রয়েছে হ্যাপারিন। এই হ্যাপারিন প্রোটিনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো, নোট লিখে রাখো একটা এখানে। এতক্ষণ রক্ত জমাট বাঁধার কথা শুনলে, জমাট ছাড়ানোর কথাও তো শুনতে হবে। লিখো, প্রোটিন হ্যাপারিন, প্রোটিন হ্যাপারিন is called anti-clotting protein। বুঝতে পারছো? কারণ হ্যাপারিন, বিকজ হ্যাপারিন
হ্যাপারিন কিভাবে লিখবে কথাটা? হ্যাপারিন ডাজ নট অ্যালাউ আওয়ার বডি টু ক্লট ব্লাড। এই হ্যাপারিন আমাদের শরীরকে রক্ত জমাট বাঁধতে দেয় না, পরিষ্কার কথা, যার কারণে এই হ্যাপারিন প্রোটিনকে অ্যান্টি ক্লটিং প্রোটিনও বলা হয়ে থাকে। ধীরে ধীরে মনে হচ্ছে না ডাক্তার ডাক্তার ভাব চলে আসছে। হ্যাঁ বলো। বলছি একবার বলবেন? হ্যাঁ, ওটা লিখলাম যে প্রোটিন হ্যাপারিন ইজ কল্ড অ্যান্টি ক্লটিং প্রোটিন বিকজ হ্যাপারিন ডাজ নট অ্যালাউ আওয়ার বডি টু ক্লট ব্লাড। হ্যাপারিন আমাদের শরীরকে ব্লাড ক্লট হতে দেয় না, যার কারণে হ্যাপারিন প্রোটিনকে অ্যান্টি ক্লটিং প্রোটিন বলা হয়ে থাকে। ওকে, যাক, এই আলোচনার সাথে সাথে আমরা দেখো সবকটা ভিটামিন পড়ে ফেলেছি। তাহলে ভিটামিন সম্পর্কে যা কিছু পড়বার ছিল সেটা আমরা পড়ে ফেললাম। নাও আমরা এখন পড়বো হচ্ছে খনিজ পদার্থ সম্পর্কে পড়বো, দ্যাট ইজ মিনারেলস সম্পর্কে পড়বো। ওকে, সো এটা মুছে দেবো। হ্যাঁ দাদা। ও আচ্ছা, পরীক্ষায় জিজ্ঞেস করো। আচ্ছা দেখো, ব্লাড ক্লটিং নিয়ে পরীক্ষায় যে প্রশ্ন আর জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে উইচ অফ দ্য ফলোয়িং, হ্যাঁ, হেল্পস ইন ব্লাড ক্লটিং আফটার ইনজুরি। সো দ্য অপশন ইজ ফাইব্রিন। বুঝতে পারছো, এটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো আমরা এখানে গল্প শুনলাম, এই কারণে ফাইব্রিনের প্রসেসটাও জানতে পারলাম। আর ফাইব্রিন কি কি দিয়ে দাদা তৈরি হয় কোয়েশ্চেনটা এটাও। আরেকবার বলো তো। প্রশ্নটা এমন জিজ্ঞেস করা হয়, হুইচ অফ দ্য ফলোয়িং হেল্পস ইন ব্লাড ক্লটিং আফটার ইনজুরি। ইনজুরির পর ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে কোন কোন উপাদান, সেটা হচ্ছে ফাইব্রিন। ওকে, আর ফাইব্রিন কি কি দিয়ে তৈরি হয় এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। মনে রাখবা, ফাইব্রিন তৈরি হয় দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে থ্রম্বিন আর একটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে তখনই প্রশ্ন হতো থ্রম্বিন কি? সেই থ্রম্বিন হচ্ছে প্রথ্রম্বিনকে থ্রম্বোপ্লাস্টের উপস্থিতিতে লিভার থ্রম্বিনে কনভার্ট করে। প্রথ্রম্বিন কি? লিভার ভিটামিন কে এর সাহায্যে প্রথ্রম্বিন তৈরি করে। এবং প্রথ্রম্বিন, ফাইব্রিনোজেন এগুলো এক প্রকারের কি প্রোটিন, যেটা আমাদের লিভারে থাকে। আর এই ব্লাড প্রসেসিং এর পুরো কমপ্লিট 6 থেকে 8 মিনিটের মধ্যে হয়ে থাকে। ওকে, ঠিক আছে, তাহলে মুছে দিলাম। আমরা নেক্সট টপিকে যাই, দ্যাট ইজ খনিজ পদার্থ বা মিনারেলস। চলো, খাতার মধ্যে ভিটামিনস এর আলোচনা শেষ হলো, এবার খাতা হেডিং লাগাও, দ্যাট ইজ মিনারেলস। মিনারেলস মনে রাখবে, যেটা আমরা থিওরিতে হয়তো থিওরিতে কিছু পড়ানোর সময় বাদ যাচ্ছে বা এরকম হতেই পারে, কিন্তু তার জন্য ভয় পাওয়ার কিছু নেই, এমসিকিউজ আমরা তো প্র্যাকটিস করেই নেব। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। চলো, খনিজ, আমাদের এখনের পাঠ হচ্ছে খনিজ। দেখো, খনিজের কথা যদি বলি তাহলে বলবো যে খনিজ সবার প্রথমে এরা কাজ কি, এটা তো একটা মেটাবলিক রেগুলেটর। এটা কি? এটা হচ্ছে মেটাবলিক রেগুলেটরের কাজ করে, মেটাবলিক রেগুলেটর। তাহলে মেটাবলিক রেগুলেটর মানে কি? আমরা বলেছিলাম যে আমাদের শরীরের মধ্যে বিপাক হয় প্রতিনিয়ত, অপচিতি বিপাক, উপচিতি বিপাক, অর্থাৎ অ্যানাবলিজম, ক্যাটাবলিজম। আর সেই অ্যানাবলিজম আর ক্যাটাবলিজমের প্রসেসটাকে যারা রেগুলেট করে তাকেই বলা হচ্ছে মেটাবলিক রেগুলেটর। আর মাইক্রোনিউট্রিয়েন্টস হিসেবে যাদেরকে আমরা পড়ছি এরা প্রত্যেকেই হলো মেটাবলিক রেগুলেটর। ঠিক, ভিটামিন এক প্রকারের মেটাবলিক রেগুলেটর, মিনারেলস এক প্রকারের মেটাবলিক রেগুলেটর। ওকে, বেশ, মনে রাখবা যে কত প্রকারের খনিজ রয়েছে। দেয়ার আর, লিখে রাখো, দেয়ার আর 33 টাইপস অফ মিনারেলস। 33 প্রকারের মিনারেলস রয়েছে। ঠিক আছে, আমাদের শরীরের মধ্যে সব থেকে বেশি যে খনিজটি থাকে সেটা কি বলতো? অক্সিজেন। তারপর যেটা থাকে সেটা হচ্ছে কার্বন, আর হচ্ছে তারপরে যেটা থাকে সেটা হচ্ছে জল। ঠিক আছে, সো এটাও নোটটা লাগিয়ে নাও, পরীক্ষায় জিজ্ঞেস করে যে দ্য ম্যাক্সিমাম minerals in our body, the maximum minerals in our body
ইজ অক্সিজেন। ইজ অক্সিজেন। অক্সিজেন আমাদের শরীরে 60 to 65% থাকে। ওকে, এর সাথে কার্বনের মাত্রাটাও জেনে রাখো, কার্বন আমাদের শরীরে থাকে হচ্ছে 15 to 20%। আর যদি এর সাথে জলের কথা বলতে চাই তাহলে লিখে রাখো, জল আমাদের শরীরে 70% থাকে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে অক্সিজেন তার নিজের গোত্রে অক্সিজেনের মাত্রা 60-65, কার্বনের মাত্রা 15 থেকে 20। ওকে, এবার এই মিনারেলসকে না আমরা দুই ভাগে ভাগ করে আলোচনা করব। একটাকে বলবো যে মাইক্রো মিনারেলস, আর একটাকে বলবো ম্যাক্রো মিনারেলস। এই মিনারেলস পড়তে পড়তে আমরা আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত ঘটে চলা অনেকগুলো ঘটনা সম্পর্কে আমরা জানতে পারবো। আর পরীক্ষায় সেই রিলেটেড কোয়েশ্চেন আসলে আমরা 100% উত্তর করতে পারবো। ঠিক আছে, ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের বায়োলজি সেট তোমাদের দেওয়া হয়েছে। তোমরা খেয়াল করবে এমন এমন ধরনের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যেটা সাধারণত একজন আর্টস বা কমার্স গ্র্যাজুয়েটের ছেলে মেয়েদের পারার কথা নয়। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে, যদিও তারা বায়োলজি পড়ে থাকে তবেই তারা পারবে, বাকি সম্ভব নয়। তো সেই সমস্ত জায়গাগুলোকেও যাতে ফেস করা যায়, যার কারণে কিন্তু আমি তোমাদেরকে এই যে ব্লাড ক্লটিংয়ের প্রসেস শেখালাম, চোখের সম্পর্কে কতগুলো লেয়ার ইত্যাদি বলেছিলাম, এই এক্সট্রা আলোচনাগুলো এই জন্য হচ্ছে। ওকে, চলো তাহলে কি বললাম এখন এই যে 33 প্রকারের যে মিনারেলস রয়েছে, এই 33 প্রকারের মিনারেলসকে আমায় ক্লাসিফাই করতে হবে, দুটো ভাগে ভাগ করে দেখতে হবে। একটা ভাগে আমরা মাইক্রো মিনারেলস নিয়ে আলোচনা করব, আর একটা ভাগে আমরা ম্যাক্রো মিনারেলস নিয়ে আলোচনা করব। যখনই আমরা বলবো মাইক্রো কথা, তার মানে সেটা আমাদের শরীরের জন্য কম কম প্রয়োজন। আর যখনই আমরা ম্যাক্রো কথাটা ইউজ করব, তখন মনে রাখবো যে ম্যাক্রো কথাটা মানে আমাদের শরীরে যা বেশি বেশি করে প্রয়োজন। ঠিক আছে, কিন্তু এটুকুন মনে রেখো, বেশি বেশি মানে এটাই ভাতের মতন খাবো নাকি, তাহলে এমনটা নয়। কারণ মিনারেলস নিজেই হচ্ছে একটা মাইক্রোনিউট্রিয়েন্টস, তাই না? এটা তো নিজেই একটা মাইক্রোনিউট্রিয়েন্টস, যা আমাদের শরীরের জন্য খুবই খুবই কম পরিমাণে প্রয়োজন হয়। চলো তাহলে এটুকুন মুছে দিয়ে এবার আমরা ক্লাসিফাই করব। হ্যাঁ, চলো খাতার মধ্যে হেডিং লাগাও যে এই যে 33 টাইপসের যে মিনারেলস রয়েছে, সেই মিনারেলসগুলোকে এবার ক্লাসিফাই করব আমরা। এই 33 প্রকারের মিনারেলসকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। একটাকে বলবো হচ্ছে মাইক্রো মিনারেলস, যেটা আমাদের শরীরে কম প্রয়োজন। অর্থাৎ লিখে রাখো, রিকোয়ার্ড ইন লেস কোয়ান্টিটি, এটা আমাদের কম পরিমাণে প্রয়োজন। ওকে, আর একটা লিখবো আমরা, দ্যাট ইজ ম্যাক্রো মিনারেলস, যা আমাদের শরীরে বেশি বেশি করে প্রয়োজন। ম্যাক্রো মিনারেলস অর্থাৎ রিকোয়ার্ড ইন মোর কোয়ান্টিটি, এটা বেশি পরিমাণে আমাদের শরীরে প্রয়োজন। ওকে ওকে, চলো প্রত্যেকে কিন্তু খুব সুন্দর করে নোট করবে ভাই, আমার কাজে লাগবে এটা। চলো তাহলে এদের মধ্যে মাইক্রো মিনারেলসের মধ্যে আমরা সবাইকে নিয়ে আলোচনা তো করতে পারবো না, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। 33টা নিয়েই আলোচনা করা সম্ভব নয়, যা আলোচনা করলে আমাদের অবাঞ্ছিত আলোচনাই হবে। চলো, যাদের নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে আয়রন, অর্থাৎ Fe, তারপর হচ্ছে জিঙ্ক, যেটা হচ্ছে Zn, আমরা আলোচনা করব হচ্ছে আয়োডিন, তারপরে আলোচনা করব আমরা কপার, তারপরে আমরা আলোচনা করব কোবাল্ট, হ্যাঁ, এটিসি, এইগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। আর ম্যাক্রো মিনারেলসদের মধ্যে আমাদের আলোচনা হবে ক্যালসিয়ামকে নিয়ে, ফসফরাসকে নিয়ে আলোচনা করব, আমরা পটাশিয়ামকে নিয়ে আলোচনা করব, আমরা ক্লোরিনকে নিয়ে আলোচনা করব,
আমরা সোডিয়ামকে নিয়ে আলোচনা করব, সোডিয়াম, হ্যাঁ। তারপরে আমরা আলোচনা করব ম্যাগনেসিয়ামকে নিয়ে, ম্যাগনেসিয়ামকে নিয়ে অ্যান্ড দেন লাস্টের যেটা জল থেকে পাই দ্যাট ইজ ফ্লোরিন, সেই ফ্লোরিনকে নিয়ে আলোচনা করব, ইটিসি। হলো? তাহলে মাইক্রো মিনারেলসের মধ্যে আয়রন, জিঙ্ক, আয়োডিন, কপার, কোবাল্ট, আর ম্যাক্রো মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লোরিন, এইগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এবার এগুলোই কিন্তু মূল, এগুলোই আলোচনার মধ্যে আমরা আনবো, ঠিক আছে? ওকে, চলো। আজকে না আবার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মানে কাশি পেয়েছে। আজকে কি এখানে শেষ করব? একটু বড় করে দিই। হ্যাঁ স্যার। শোনো, কিছু মনে করো না, আজকে আমি ক্লাসটা এখানে শেষ করলাম। এর পরের দিন থেকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এই যে যেগুলো দেখছো, এদের প্রত্যেককে নিয়ে আলোচনা হবে। আয়রনকে নিয়ে আলোচনা হবে, জিঙ্ককে নিয়ে, আয়োডিন, কপার, কোবাল্ট, ক্যালসিয়াম, এদের সবাইকে নিয়ে আলোচনা হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? সো দাদা বলছি মিনারেলস হলে আমাদের নিউট্রিশন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনারেলস হলেই আমাদের নিউট্রিশন চ্যাপ্টার শেষ, ঠিক আছে? ঠিক তারপর আছে। আমরা হুম। ডাইজেশনে যাব। হ্যাঁ, ওকে। গুড নাইট এভরিওয়ান, ভালো থেকো সবাই।